বাংলাদেশকে যুদ্ধ করবে, আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। টক 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 করে কাঁপছি। ওরে বাবা রে বাবা, বাংলাদেশের এই মুহূর্তে দেখুন দেখুন কি বিশাল বড় জেট প্লেন। 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। গোটা বাংলাদেশের এই উচ্চেঙ্গরাদেরকে টাইট দেওয়ার জন্য আমাদের এই কুকুর বাহিনী যথেষ্ট। বন্ধুরা, আজ থেকে 20 বছর আগে যদি এই প্রশ্নটা করা হতো যে ভারত কি বাংলাদেশে আক্রমণ করবে কিনা, সেই সময় বেশিরভাগ মানুষ বলতো যে ভারত কোনোভাবে আক্রমণ করবে না। তবে বর্তমানে এই ঝুঁকিটা অনেক বেশি। দেখুন, বৈশ্বিকভাবে আমরা এমন একটি সময় পার করছি যেখানে সবাই ক্ষমতার একটি নতুন দিগন্তে উত্থান হচ্ছে, আর এর জন্য তারা চাচ্ছে নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য ছোট ছোট দেশগুলোকে টার্গেট করতে। এটা শুধুমাত্র বাংলাদেশ কিংবা ভারতের ব্যাপার নয়, বৈশ্বিকভাবে সকল প্রান্তেই যারা উদীয়মান শক্তি হতে যাচ্ছে তারা ক্ষমতা দেখানোর জন্য এমনটা করতে চায়। সার্বিক পরিস্থিতি এতটা জটিল পর্যায়ে গেছে যে দক্ষিণ কোরিয়ার মতো একটি সভ্য দেশ যারা কাজ ছাড়া দ্বিতীয় আর কিছু বোঝে না, সেই দেশের ভিতর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সামরিক আইন জারি করা হচ্ছে। স্ক্রিনে আপনারা রিপোর্ট দেখতে পাচ্ছেন, সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে, কারণ নিজের সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রক্ষা ছাড়া এই পদক্ষেপ ছাড়া আর কোনো উপায় নেই। এখন আমি ব্যক্তিগতভাবে বুঝি না বাংলাদেশের ভেতর কেন জরুরি অবস্থা জারি করা হচ্ছে না কিংবা সামরিক আইন জারি করা হচ্ছে না, যে জায়গায় দক্ষিণ কোরিয়া এমনটা করতে পেরেছে। অনেক মানুষ আমাদের কাছে জানতে চেয়েছে যে ভারত কি বাংলাদেশে আক্রমণ করবে কিনা, যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে এক্ষেত্রে বাংলাদেশের বাহিনী কি পদক্ষেপ নিতে পারে, কিংবা ভারতের বিপক্ষে আমরা সামরিকভাবে কতটা প্রস্তুত। দেখুন, বর্তমান পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ হচ্ছে ভারত, আর এই বিষয়টি অস্বীকার করার জায়গা নেই। ভারতের সামরিক বাহিনীতে 14,50,000 অ্যাক্টিভ সোলজার রয়েছে, আর এটি সংখ্যাতে অনেক বিশাল। এই 14 লক্ষ সেনা সদস্য 14টি অপারেশনাল কমান্ডে বিভক্ত হয়ে কাজ করে, যার একটি মাত্র কমান্ড বা ইস্টার্ন কমান্ড বাংলাদেশে কাজ করে, আর বাকি যে 13টি কমান্ড রয়েছে তারা কাজ করে পাকিস্তান এবং চীন সীমান্তে। দেখুন, বিষয়টা বুঝতে হবে, পাকিস্তানের সাথে ভারতের 3,310 কিলোমিটারের বর্ডার রয়েছে, আর চীনের সাথে সীমান্ত রয়েছে 3,888 কিলোমিটার, মানে দুইটা একত্রিত করলে প্রায় 7,700 কিলোমিটারের মতো। 7,700 কিলোমিটার সীমান্তের মধ্যে চীনের প্রায় 4,500 কিলোমিটার সীমান্ত, এগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, মানে ভারত এবং চীন কেউ কিন্তু এটা স্বীকার করে না, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। পাকিস্তানের সাথেও প্রায় 1,000 কিলোমিটারের বেশি এমন সীমান্ত রয়েছে ভারতের, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, মানে ভারতেরও নয় পাকিস্তানেরও নয়, মানে 5,000 কিলোমিটার সীমান্ত এ ধরনের রয়েছে। যে দেশ দখল করবে তার হয়ে যাবে। এখন বাংলাদেশ আর ভারতের যে বর্ডার রয়েছে সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটা ভারতও স্বীকৃতি দিয়েছে যে এই সীমান্ত আপনাদের আর এতটুকু সীমান্ত আমাদের। এর মানে হচ্ছে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে এই সীমান্ত দখলও করে নেয়, একটা সময় আন্তর্জাতিক চাপের কারণে এই সীমান্ত ভারতকে ছেড়ে দিতে হবে। আর এই সীমান্ত এলাকায় প্রচুর ঘনবসতি রয়েছে, যেগুলো কন্ট্রোল করা সহজ নয়। ভারতকে অবশ্যই সেগুলো একসময় ছেড়ে দিতে হবে। তবে যে সীমান্ত চীন এবং পাকিস্তানের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু বিরান ভূমি, সেগুলোতে মানুষ বসবাস করে না। সেগুলো যদি তারা একবার দখল করে তাহলে তারা কিন্তু সেই জায়গা ছাড়বে না। এখন প্রশ্নটি হচ্ছে, ভারত এত বড় ঝুঁকি নিয়ে তাদের সেই 13টি কমান্ড ডিভিশন থেকে কোনো ধরনের সৈন্য কমিয়ে বাংলাদেশে আক্রমণের জন্য মুভ করতে পারবে না, কারণ এক্ষেত্রে ঝুঁকিটা বেশি। যতটুকু সীমান্ত তারা বাংলাদেশে দখল করবে তার থেকে 10 গুণ ভারতের কাছ থেকে চীন নিয়ে যাবে। দেখুন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে রক্ষা করার জন্য চীন আক্রমণ করবে ভারতে, এটা আমি কোনোভাবে বিশ্বাস করি না। তবে এটা আমি বিশ্বাস করি, বাংলাদেশের সঙ্গে যদি কোনো ঝামেলা হয়, যদি ভারত তার সেনাবাহিনী সরিয়ে আনে, এই সুযোগ চীন অবশ্যই কাজে লাগাবে। দেখুন, বর্তমানে শান্তিকালীন পরিস্থিতির মধ্যে চীন ভারতের জায়গা দখল করে ফেলে, আর ওই সময় যদি সেনাবাহিনী সরিয়ে নেওয়া হয় তখন ফাঁকা মাঠে যে চীন গোল দিবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সুতরাং এটা অনেকটা পরিষ্কার, বাংলাদেশের সঙ্গে যে কোনো সামরিক পদক্ষেপে ভারত শুধু তার যে ইস্টার্ন কমান্ড রয়েছে শুধু এতটুকু সৈন্য ব্যবহার করতে পারবে। এখন এই ইস্টার্ন কমান্ডের মধ্যে মোট 12টি ডিভিশন রয়েছে। যদি আপনি 15,000 করেও সেনা সদস্য ধরেন মোট এক একটি ডিভিশনে, তাহলে ইস্টার্ন ডিভিশনে ভারতের মোট 1,80,000 সৈন্য রয়েছে। সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে এই অ্যামাউন্টটা কিন্তু যুদ্ধ করবে, মানে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে 1,80,000 সৈন্যকে।
যদিও ভারতের কাছে 4500টির বেশি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। যদি আপনি এই ট্যাঙ্কে 14টি ডিভিশনে ভাগ করেন তাহলে ইস্টার্ন ডিভিশনে মাত্র 320টি ট্যাঙ্ক পড়ে। মানে এই 320টি ট্যাঙ্ক বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করবে, যেটা প্রতিরোধ করা বাংলাদেশের জন্য খুব একটা বড় ব্যাপার হবে না। দেখুন, চট্টগ্রাম এবং আমাদের যে সিলেট এরিয়া রয়েছে সেগুলো অনেকটা পাহাড়ি এলাকা, সেখান দিয়ে ট্যাঙ্ক প্রবেশ সম্ভব নয়। ভারতকে একমাত্র প্রবেশের চেষ্টা করতে হবে তাদের পশ্চিমবঙ্গের মাধ্যমে, মানে কেবল একদিক দিয়ে তারা বাংলাদেশে ঢুকতে পারবে। সেখানে বাংলাদেশের প্রতিরোধের বিষয়টা অনেক সহজ। দেখুন, বাংলাদেশের সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের কাছে রয়েছে রাশিয়ার দেওয়া মেটিস M1 এন্টি ট্যাঙ্ক। এটি হচ্ছে একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যেটা 2 থেকে 2.5 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। এরকম 1200টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে বাংলাদেশের কাছে। এছাড়া রয়েছে চীন এবং পাকিস্তানের যৌথভাবে তৈরিকৃত বাখতার শিখান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এবং এরকম অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে বাংলাদেশের হাতে 283টি। এছাড়া স্পেনের তৈরি আরেকটি শর্ট রেঞ্জের মিসাইল রয়েছে। মানে মোট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের হিসাব করলে প্রায় 1500-র কাছাকাছি। ভারতের ইস্টার্ন কমান্ডের 320টি ট্যাঙ্কে মোকাবেলা করার জন্য এক একটি ট্যাঙ্কের বিরুদ্ধে বাংলাদেশের কাছে বর্তমানে 5টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে, যেটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে একটি ভালো মানের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। দেখুন, ভারতীয় যারা রয়েছে তারা বিবেচনা করে যে বাংলাদেশের হাতে কিছু নেই, কিন্তু সামরিকভাবে ভারতীয় কমান্ডাররা আমাদের ভিন্নভাবে বিবেচনা করেন। দেখুন, লালমনিরহাটে আমাদের যে এয়ারবেস রয়েছে সেখানে আমাদের কাছে থাকা মিসাইল যদি আমরা ফায়ার করি তাহলে পুরো চিকেন নেক আমাদের দখল করার প্রয়োজন নেই। এই চিকেন নেকের মূল যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, মানে তিস্তা ব্যারেজ, যে তিস্তা ব্যারেজের মাধ্যমে ভারত তার পণ্যগুলো 7 সিস্টার্সে পাঠিয়ে থাকে, সেই তিস্তা ব্যারেজ ধ্বংস করে দিলেই হবে। কারণ তিস্তা নদীর উপরে আর কোনো ব্রিজ নেই, পানি দিয়ে সাথে সাথেই পুরো যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। দেখুন, মাত্র 2টা ব্রিজ উড়িয়ে দিলে ভারতের চিকেন নেক দখল করা সম্ভব। প্রথমটি হচ্ছে তিস্তা ব্যারেজ, যেটি ব্যবহার করে গাড়ির মাধ্যমে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে পণ্য যায়, আর দ্বিতীয়টি হচ্ছে তিস্তা রেল ব্রিজ, যার মাধ্যমে রেল নেটওয়ার্ক ব্যবহার করে ভারতের 7 সিস্টার্সে পণ্য যায়। এই 2টা ব্রিজ যদি উড়িয়ে দেওয়া যায় বাংলাদেশের মিসাইল ব্যবহার করে তাহলে বাংলাদেশের জন্য যথেষ্ট। এখন কিছু মাথামোটা প্রশ্ন করবে, বাংলাদেশের হাতে কি সেই মিসাইল আছে? কেন থাকবে না? বাংলাদেশ কি মগের মুল্লুক নাকি? অবশ্যই বাংলাদেশের হাতে রয়েছে। গত সরকারের এটা ছিল অন্যতম বড় অ্যাচিভমেন্ট এবং বাংলাদেশের ইতিহাস পরিবর্তনের মতো একটা কাজ। আমরা তুরস্কের কাছ থেকে টাইগার মিসাইল ক্রয় করেছি। এই মিসাইলের রেঞ্জ হচ্ছে 120 কিলোমিটার, 105 কেজি বিস্ফোরণ 120 কিলোমিটার দূরে জিপিআরএস গাইডেড ব্যবহার করে নিখুঁতভাবে 10 ফিটের মধ্যে আক্রমণ করতে পারে। তুরস্কের তৈরি এই মিসাইলগুলোর গতি হয়তো আপনি জানেন না। আপনারা কিভাবে জানবেন? সারাদিন তো জি বাংলার স্টার জলসা দেখেন, যারা বাংলাদেশের পুরুষ নামের মহিলা এবং তাদের নাম হচ্ছে মহিলা আক্তার পুরুষ। তুরস্কের তৈরি এই টাইগার মিসাইলের গতি হচ্ছে শব্দের থেকে 4.5 গুণ বেশি, মানে এটির গতি হচ্ছে ম্যাক 4.8, যা ভারতের যে ব্রাহ্মস মিসাইল রয়েছে সেই মিসাইলের থেকেও বেশি শক্তিশালী। বর্তমানে এই ধরনের 20 ইউনিট মিসাইল বাংলাদেশ সেনাবাহিনীর কাছে রয়েছে, যার এক একটিতে 4টি করে মিসাইলও যদি আপনি ধরেন তাহলে 80টি মিসাইল বর্তমানে রয়েছে, এবং দ্বিতীয় দফায় এরকম আরো 100টি মিসাইল ক্রয় করা হয়েছে। আর এই বিষয়টা কিন্তু নিশ্চিত হয়ে গেছে। ভারতের যারা দর্শক রয়েছেন তারা হয়তো বিশ্বাস করছেন না, আপনারা গুগলে সার্চ দিয়ে এটির সত্যতা যাচাই করতে পারেন। এই মিসাইলগুলো প্রতিহত করার ক্ষমতা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, কারণ শব্দের থেকেও 4.5 গুণ দ্রুত গতিতে যে মিসাইল ছুটবে সেই মিসাইলকে আপনি প্রতিহত করতে পারবেন না। দেখুন, দ্বিতীয় দফায় 2022 সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে যে টাইগার 2 মিসাইল ক্রয় করেছে, এগুলোর রেঞ্জও প্রায় 70 কিলোমিটার। এক একটি মিসাইল 70টি পেলোড বহন করতে পারে এবং এক একটি লঞ্চারের মধ্যে 12টি করে মিসাইল থাকে। বাংলাদেশ অন্ততপক্ষে এ ধরনের 18টি ইউনিট ক্রয় করেছে, মানে 12 গুণ 18। বাংলাদেশের কাছে 220টি এ ধরনের মিসাইল রয়েছে, আর এই মিসাইলগুলো কিন্তু রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে। অন্ততপক্ষে 300টি মিসাইল আরো এমন রয়েছে যেগুলো আমরা মিসাইল প্যাডে এখনো লোড করিনি। আর এই সকল মিসাইল শিলিগুড়ি করিডোরের যে তিস্তা ব্যারেজ রয়েছে সেই ব্রিজটি কিন্তু উড়িয়ে দিতে সক্ষম। ভারতের যারা রয়েছে তারা শুধু এটাই বলে যে বাংলাদেশের কাছে মিসাইল নেই, কিন্তু বাংলাদেশের কাছে সুপারসনিক মিসাইলের যে বড় গোডাউন পড়ে রয়েছে সেই বিষয়ে কেউ কিন্তু কোনো বক্তব্য দেয়নি। তবে আমরা কখনোই যুদ্ধ চাই না, যুদ্ধ কখনোই ভালো জিনিস নয়। তবে এই জায়গায় যদি আগ্রাসন করার চেষ্টা করে ভারত, বিষয়টা একেবারেই সহজ হবে না। অত্যন্ত
পীড়াদায়ক হবে ভারতের জন্য। যদিও ভারত এখানে পুরোপুরিভাবে আক্রমণ না করলেও বড় ঝুঁকি রয়েছে আমাদের যে উত্তর পূর্বাঞ্চল রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম এবং এর আশেপাশের এলাকায় ভারত সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনার চেষ্টা করবে। ভারত তার ক্ষমতা জাহির করার চেষ্টা করবে, যাতে করে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জায়গায় বিজেপির শক্ত অবস্থান তৈরি হয় এবং তারা যেন বলতে পারে আমরা সংখ্যালঘুদের রক্ষা করার জন্য কিছু একটা করতে পেরেছি। এমনটা আশঙ্কা রয়েছে। ভারত কিন্তু এমনটা করতে পারে, তবে এটা অনুযায়ী যে শক্ত প্রতিরোধ ব্যবস্থা সেটা কিন্তু বাংলাদেশ দিতে পারে। সুতরাং ভারতকে এ জায়গায় একেবারে বুঝে শুনে পা ফেলতে হবে। বিষয়টা যতটা সহজ ভাবেন ততটা সহজ নয়। এটা গরুর গোবর আর মূত্র খাওয়ার মতো নয় যে নিলাম আর খেয়ে ফেললাম। তো সব মিলে এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান। দেশপ্রেমিকরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।